নমস্কার বন্ধুরা, আজকে চা আর টায়ের আসরে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প শিলা সোমেশ। গল্পটির ভাষা অপরিবর্তিত রেখে আমরা আজকে গল্পটা পরিবেশন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন আজকের গল্পটি। ঘন সন্নিবিষ্ট শালবনের মধ্যে কাঁটাতারের বেড়া দিয়া প্রায় বিঘা 2 জমি ঘেরা। তাহারই মধ্যস্থলে উচ্চ ভিত্তির উপর বাড়িখানি প্রতিষ্ঠিত। আশেপাশে 2-10 মাইলের মধ্যে কোথাও জনমানবের বাস নাই। চন্দ্রনাথ রায় ফরেস্ট অফিসার এই বাংলোতে বাস করেন। বাড়ির পশ্চাতে তারের বেড়ার ধারে যে একসারি ছোট ছোট কুঠুরি আছে, তাহার এক প্রান্তের কয়েকটি ঘরে তাহার অফিস বসে এবং গুটি 3-4 কর্মচারী বাস করে। এ সকল ছাড়াও চন্দ্রনাথবাবুর একটি কন্যা আছে, তাহার নাম শিলা। সেই সংসারের কর্ত্রী, কারণ চন্দ্রনাথবাবু বিপত্নিক। শিলার বয়স 18 বৎসর। মেয়েটি দেখিতে সুন্দর, ছোটোখাটো, ক্ষীণাঙ্গী, সহসা দেখিলে নেহাত বালিকা বলিয়া ভ্রম হয়, কিন্তু ভালো করিয়া লক্ষ্য করিলে মুখের কোমল সৌকুমার্যের ভিতর দিয়া বয়সোচিত দৃঢ় চিত্তবল ও স্বনির্ভরতা ধরা পড়ে। কন্যাটিকে লইয়া চন্দ্রনাথবাবু নিশ্চিত মনে অরণ্যবাস করিতেছেন। চিরজীবন এইভাবেই কাটিয়াছে, তাই মানুষের সঙ্গের প্রতি বড় একটা লিপ্সা নাই। শিলাও তাহার মতো একলা থাকিতে ভালোবাসে। কদাচ 2 মাসে 6 মাসে পিতা পুত্রী টমটম আরোহণে শহরে গিয়া বন্ধুবান্ধবের সহিত দেখা সাক্ষাৎ করিয়া আসেন। তারপর আবার নিরবচ্ছিন্ন বনপর্ব চলিতে থাকে। বাংলোর সম্মুখে খানিকটা স্থান লইয়া গোলাপের বাগান। বৈকালী সূর্যের সংকুচিত রশ্মি বাগানটিকে উজ্জ্বল করিয়া তুলিয়াছে। হাতে একটা খুরপি লইয়া শাড়ির আঁচলটা গাছকোমর করিয়া বাঁধিয়া শিলা গোলাপ গাছের তত্ত্বাবধান করিতেছিল। যে গাছে তখনও ফুল ধরে নাই, তাহার গোড়া খুঁড়িয়া দিতেছিল। আবার যে গাছটি ফুলে মুকুলে ভরিয়া উঠিয়াছে, একটি ক্ষুদ্র জল ঢালিবার ঝাঁঝরিদার পাত্র হইতে তাহার পাতায় ও মূলে জল দিতেছিল। মালি নাই। এ বাগানটি শিলার নিজের হাতে তৈয়ারি, নিজস্ব, তাই ইহার প্রতি তাহার যত্ন ও মমতার অন্ত ছিল না। একটি ফুলও সে প্রাণ ধরিয়া কাহাকেও ছিঁড়িতে দিতে পারিত না। শিলা মন দিয়া বাগানের সেবা করিতেছিল বটে, কিন্তু তাহার একটি চোখ ও একটি কান পথের পানে পড়িয়াছিল। মাঝে মাঝে যেন পরিশ্রমের পর বিশ্রাম করিবার উদ্দেশ্যেই গেটের কাছে গিয়া দাঁড়াইতেছিল এবং ফটক ওপর ভর দিয়া পথের যে প্রান্তটা শহরের দিকে গিয়াছে, সেই দিকে উৎসুক চোখে চাহিয়া দেখিতেছিল। শনিবারে আকাশ একান্ত নির্মেঘ থাকা সত্ত্বেও এরূপ ব্যাপার ঘটিতে পারে, তাহা কোনো কাব্যে দেখিয়াছি বলিয়া স্মরণ হয় না। তবে আজ কেবলমাত্র শনিবার বলিয়া একটি অনহুড়া তরুণী গোলাপ গাছের পরিচর্যা করিতে করিতে তৃষিত নয়নে বনপথের পানে চাহিয়া থাকিবে কেন? গত কয়েকটি শনিবার হইতেই এই ব্যাপার ঘটিতেছিল। মাস 2 পূর্বে চন্দ্রনাথবাবু সকন্যা শহরে গিয়াছিলেন। সেখানে এক পুরাতন বন্ধুর গৃহে একটি নতুন লোকের সহিত তাহাদের পরিচয় হয়। লোকটি শহরে নবাগত। বিধবা জ্যেষ্ঠা ভগিনীর স্বাস্থ্যের জন্য হাওয়া বদলাইতে আসিয়া মস্ত একখানা কম্পাউন্ডযুক্ত বাড়ি ভাড়া লইয়া বাস করিতেছিল। পুরাতন বন্ধুটি পরিচয় করাইয়া দিলেন। ইনি সোমেশ বসু, ধনীর সন্তান, বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী এবং
অতিশয় সজ্জন। অধিকন্তু লোকটি যে বিশেষ সুপুরুষ তাহা চন্দ্রনাথবাবু ও তাহার কন্যা স্বয়ং প্রত্যক্ষ করিলেন। শীলা মনে মনে বয়স আন্দাজ করিল, 26-27। সোমেশ বসুর সহিত আলাপে আরও একটা জিনিস প্রকাশ পাইল। সে অতি শীঘ্র আবাল বৃদ্ধ বনিতার সহিত বন্ধুত্ব স্থাপন করিতে পারে। ঘণ্টা দুয়ের মধ্যে সে এতই ভাব জমাইয়া তুলিল এবং এমনভাবে আচরণ করিতে লাগিল যেন চন্দ্রনাথবাবু তাহার খুড়া জ্যাঠা জাতীয় একজন নিকটাত্মীয় এবং শীলা তাহার শৈশবের সহচরী। কেন যে তাহাকে এখনো সমেশদা বলিয়া বিগলিত কণ্ঠে ডাকিতেছে না, ইহাই যেন ভারী আশ্চর্যের বিষয়। সেই দিন সায়াহ্নে সোমেশ বসুর বাড়িতে চা পান করিয়া তাহার বড় দিদির নির্মিত অপূর্ব জিভে গজার স্বাদ মুখে লইয়া শীলাও তাহার পিতা বাড়ি ফিরিলেন। বিদায়কালে সোমেশ আশ্বাস দিয়া বলিল, কিছু ভাববেন না, শনিবারে গিয়ে আমি আপনাদের নির্জন বাসের ক্লেশ লাঘব করে দিয়ে আসব। এই আত্মপ্রত্যয়শীল যুবকের কথা বলিবার গম্ভীর ভঙ্গি দেখিয়া শীলার বড় হাসি পাইয়াছিল। তাহার পর হইতে প্রতি শনিবারে সোমেশ বাইসাইকেল আরোহণে চন্দ্রনাথবাবুর বাংলোতে আসিয়াছে এবং ঘণ্টা দুই থাকিয়া চা সেবন ও শীলার স্বহস্ত প্রস্তুত কেক ভক্ষণ করিয়া সন্ধ্যার পূর্বে ফিরিয়া গিয়াছে। সম্প্রতি শীলার মনে একটা গোলমাল উপস্থিত হইয়াছে। সোমেশের স্বাস্থ্যপূর্ণ দৃঢ় শরীর, তাহার সুশিক্ষা মার্জিত তীক্ষ্ণ বুদ্ধি, তাহার কথা বলিবার হালকা অথচ গম্ভীর ভঙ্গি সবই শীলার ভালো লাগে এবং লোকটি যে খুব ভালো এ বিষয়েও তাহার মনে কোনো সন্দেহ নাই। কিন্তু তাহার সকল কথাবার্তা আচরণের অন্তরালে যে একটি দৃঢ় আত্মপ্রত্যয় অজ্ঞাতসারে পরিস্ফুট হইয়া ওঠে তাহা শীলার ভালো লাগে না। ইহা যদি অহমিকা বা আত্মম্ভরিতা হইত তাহা হইলে দুই চারিটি তীক্ষ্ণ কথার বাণে শীলা তাহাকে ধূলিসাৎ করিয়া দিতে পারিত, কিন্তু ইহা সে বস্তু নহে। প্রকৃতপক্ষে ইহার কতখানি ঠাট্টা এবং কতখানি সত্য মনোভাব তাহাই শীলা অনেক সময় বুঝিয়া উঠিতে পারে না। সে নিজে শৈশব হইতে আত্মনির্ভরশীলা, সর্ববিষয়ে নিজেকে রক্ষা করিতে সমর্থা। কাহারও মুরুব্বিয়ানা বা পৃষ্ঠপোষকতা সে আদৌ সহ্য করিতে পারে না। কিন্তু সোমেশের ভাবে ইঙ্গিতে যেন ওই বস্তুটারই সে প্রচ্ছন্ন ইঙ্গিত পায় এবং এই আত্মপরিতোষ যতই তাহার মর্যাদায় আঘাত করিয়া যায়, আঘাত ফিরাইয়া দিতে না পারিয়া ততই সে উৎপীড়িত হইয়া ওঠে। শীলা তর্ক করে যে সোমেশবাবু সকলকেই মনে মনে তাচ্ছিল্য করিয়া ক্ষুদ্র করিয়া দেখেন। চন্দ্রনাথবাবু বলেন, না, সে নিজেকে সকলের সমান করিয়া দেখে। নিস্তব্ধ বাতাসে বহু দূর হইতে সুমিষ্ট কিরিং কিরিং শব্দ ভাসিয়া আসিল। শীলা সচকিত হইয়া দাঁড়াইয়া দেখিল তখনও পথের ওপর সাইকেল বা তাহার আরোহীকে দেখা যাইতেছে না। সে বাগানে ফিরিয়া গিয়া পীতপুষ্পভার নম্র একটি গোলাপলতার মঞ্চমূলে হাঁটু গাড়িয়া বসিয়া গভীর মনোসংযোগে তাহার পরিচর্যা করিতে লাগিল। কিছুক্ষণ পরে সোমেশ আসিয়া ফটকের সম্মুখে অবতরণ করিল। ফটকের গায়ে বাইসাইকেল হেলাইয়া রাখিয়া হাতার ভিতর প্রবেশ করিল। শীলা এক মনে এতই কাজ করিতেছিল যে তাহার অভ্যাগম জানিতে পারিল না। সোমেশের পায়ে রবার সোল জুতা ছিল, তাই সে যখন নিঃশব্দে শীলার পেছনে গিয়া দাঁড়াইল তখনও শীলা মুখ তুলিয়া চাহিল না, কিন্তু হেঁট হইয়া কাজ করিতেছিল বলিয়াই বোধহয় তাহার ঘাড় ও কর্ণমূল
ধীরে ধীরে লাল হইয়া উঠিল। মিনিট দুই চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া সোমেশ মৃদু কণ্ঠে হাসিয়া উঠিল। শিলা যেন চমকাইয়া মুখ তুলিয়া তাহাকে দেখিতে পাইল। সেও একটুখানি স্বাগত হাসি হাসিয়া বলিল, এই যে কতক্ষণ এসেছেন। সোমেশের অধরষ্ট একবার প্রসারিত ও সংকুচিত হইল। সে বলিল, প্রশ্নের উত্তর নিষ্প্রয়োজন। কতক্ষণ এসেছি তা তুমি বিলক্ষণ জানো। শিলা আবার ঘাড় গুজিয়া গোলাপ গাছে মন দিল। যেন সোমেশের কথা শুনিতেই পায় নাই। কিন্তু তাহার মুখ পূর্বাপেক্ষা আরো লাল ও উত্তপ্ত হইয়া উঠিল। এই লোকটি কথায় কথায় মানুষকে এমন অপ্রস্তুত করিয়া দিতে পারে যে সহসা মুখে কথাই জোগায় না। তাছাড়া এতদিন সে শিলাকে আপনি বলিয়া সম্বোধন করিতেছিল, আজ হঠাৎ কোনো প্রকার ভূমিকা না করিয়াই তুমি বলিতে আরম্ভ করিয়া দিল। দেখিয়া শিলার বুকের ভিতরটা তোলপাড় করিয়া উঠিল। শিলার মুখ সোমেশ দেখিতে পাইতেছিল না, শুধু তাহার মাথার ঘন চুলের মধ্যে শিথির ঋজু রেখাটি সোমেশের চোখের নিচে একটি কানন মধ্যবর্তী সুন্দর বিথিপথের মতো জাগিয়াছিল। সেই দিকে চাহিয়া চাহিয়া সোমেশ মুখ টিপিয়া একটু হাসিল। তারপর গম্ভীর হইয়া বলিল, এলো খোপা বাঁধলে তোমাকে বেশ দেখায়। এবার শিলা মনে মনে ক্রুদ্ধ হইয়া উঠিল, কিন্তু কোনো কথা না বলিয়া গাছ হইতে শুষ্ক পাতাগুলি ছিঁড়িয়া ফেলিতে লাগিল। সোমেশ হাত বাড়াইয়া একটি আধ ফুটন্ত ফুল বোটা শুদ্ধ ছিঁড়িয়া লইল। শিলা এতক্ষণে একটা সত্যকার সুযোগ পাইয়া ঘাড় বাঁকাইয়া তাহার দিকে ভ্রুকুটিপূর্ণ দৃষ্টি হানিয়া বলিল, আমার গাছ থেকে ফুল ছিঁড়লেন যে? সে কথার উত্তর না দিয়া ফুলের দীর্ঘ আঘ্রাণ গ্রহণ করিয়া সোমেশ বলিল, আহ, চমৎকার গন্ধ। মার্শাল নীল বুঝি? একবার উঠে দাঁড়াও তো, তোমার খোপায় গুজে দি। বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া শিলা বলিল, সোমেশবাবু। মৃদু বিস্ময়ের দৃষ্টিতে সোমেশ তাহার মুখের দিকে চাহিয়া বলিল, কি হলো? ক্রুদ্ধস্বরে শিলা বলিল, আজ এসব আপনি কি বলছেন? জানেন বাবা বাড়ি নেই? সোমেশ সহজভাবে বলিল, জানি। তিনি ডন কুইস্কোটের মতো সাজ করে বেরিয়েছেন। পথে তার সঙ্গে দেখা হয়েছিল। মাইলখানেক পথ তার সঙ্গে একসঙ্গে এলুম। তারপর তিনি আবার অশ্বপৃষ্ঠে জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। তোমাকে খবর দিতে বললেন, আজ তার ফিরতে দেরি হবে। কোথায় নাকি একটা বাঘের সন্ধান পেয়েছেন। রাগে শিলা একেবারে নির্বাক হইয়া গেল। ডন কুইস্কোটের মতো? সোমেশ পূর্ববৎ বলিতে লাগিল, তোমার বাবার সঙ্গে গল্প করতে করতে একটা মজার ইতিহাস বেরিয়ে পড়ল। আমার বাবা এবং তিনি 1897 খ্রিস্টাব্দে একসঙ্গে ইডেন হিন্দু হোস্টেলে ছিলেন। দুজনের মধ্যে ঘোর বন্ধুত্ব ছিল। ঠিক করেছি তোমার বাবাকে এবার থেকে কাকাবাবু বলে ডাকব। ইতিমধ্যে একবার ডেকেও নিয়েছি। কথা কহিবার ধরন যাহার এইরূপ, তাহার প্রতি কতক্ষণ রাগ করিয়া থাকা যায়। কিন্তু শিলা তাহার পুরাতন অভিযোগ উপস্থিত করিয়া বলিল, আপনি কেন আমার গাছের ফুল তুললেন? জানেন আমার গাছে কেউ হাত দেয় আমি ভালোবাসি না। সোমেশ কহিল, তুললুম, কারণ গাছের চেয়ে তোমার চুলে এ ফুল ঢের বেশি মানাবে। শিলা বলিল, আবার ওই কথা? দিন আমার ফুল আমাকে। তাই তো দিতে চাইছি। পেছন ফিরে দাঁড়াও। না, হাতে দিন, ওটাকে আমি দূর করে ফেলে দেব। সোমেশ মাথা নাড়িয়া বলিল, কখনোই হতে পারে না। হয় তোমার চুলে, নয় আমার বুকে। ফেলে দেওয়া অসম্ভব। বেশ,
দরকার নেই আমার বলিয়া শিলা হাতের খুরপি ফেলিয়া দিয়া বাড়ির দিকে যাইতে লাগিল। এত বিরক্ত সে আর কখনো হয় নাই। তাহার বোধ হইল সোমেশ তাহাকে ইচ্ছা করিয়া রাগাইবার চেষ্টা করিতেছে। একবার তাহার মনে এরূপ সন্দেহ হইল যে চন্দ্রনাথবাবু বাড়ি নাই জানিয়াই সোমেশ এমন স্পর্ধা প্রকাশ করিতে সাহস করিতেছে। ইহাতে তাহার রাগ আরও বাড়িয়া গেল। দাঁড়াও, একটা কথা আছে। শিলা থমকাইয়া দাঁড়াইয়া অন্ধকার মুখ ফিরাইয়া বলিল, কি কথা? সযত্নে গোলাপ ফুলটি নিজের এন্ডির কোটের বাটন হলে আটকাইয়া সোমেশ বলিল, তুমি না নাও, আমি পড়লুম। কিন্তু কি সুন্দর ফুলটি দেখো, কেবলই নুয়ে পড়ছে। নরম বোটা তার মুখখানি তুলে ধরে রাখতে পারছে না, ঠিক যেন স্নেহভার নত সুকোমল নারী প্রকৃতি। পুরুষের বুকেই এর যথার্থ স্থান। এই কবিত্বপূর্ণ পুষ্পবাণটি নিক্ষেপ করিয়া সোমেশ শিলার পাশে আসিয়া দাঁড়াইল। সহজভাবে বলিল, 11 মাইল পথ সাইকেল চালিয়ে এবং তোমার সঙ্গে ঝগড়া করে তৃষিত হয়ে পড়েছি। সুতরাং কেক এবং চা দিয়ে অতিথির সংবর্ধনা যদি করতে চাও তো এই সুযোগ। অন্যদিকে মুখ ফিরাইয়া শুষ্ক স্বরে একটা আসুন বলিয়া শিলা বাড়ির দিকে অগ্রসর হইল। সোমেশ তাহার সঙ্গে যাইতে যাইতে বলিল, পুরাকালে দুষ্মন্ত বলে এক পরাক্রান্ত নৃপতি ছিলেন, বোধহয় শুনেছ। মৃগয়া করতে বেরিয়ে তিনি একদিন এমনই একটি তপবনে এসে উপস্থিত হন। শকুন্তলা তখন তরুয়াল বালে জলসেচন করছিলেন। অবশ্য তার সঙ্গে দুজন সঙ্গী ছিলেন। উত্তক্ত হইয়া শিলা কহিল, আমি আপনার উপকথা শুনতে চাই না। উদাসভাবে হাত নাড়িয়া সোমেশ বলিল, আচ্ছা বেশ, তাই হোক। উপকথা শোনবার এটা সময় নয় বটে। তারপর এদিক ওদিক চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু তোমার সেই পোষা মৃগশিশুটিকে দেখছি না? অধর দংশন করিয়া শিলা চুপ করিয়া রহিল, উত্তর দিল না। পশ্চিম দিকের ঘন শালবনের অন্তরালে সূর্য ঢাকা পড়িল। শালবন হইতে একটি সুমিষ্ট নির্যাস গন্ধ উত্থিত হইয়া বাতাসে ভাসিয়া বেড়াইতে লাগিল। বাংলোর খোলা বারান্দার ওপর বেতের চেয়ারে বসিয়া দুইজনে চা পান সমাপ্ত করিল। শিলা মুখ গম্ভীর করিয়া রহিল। সোমেশ রুমালে মুখ মুছিয়া পকেট হইতে সিগার বাহির করিয়া তাহাতে অগ্নিসংযোগ করিতেই শিলা বলিয়া উঠিল, ওই পোড়া গন্ধটা আমি সইতে পারি না। সোমেশ তৎক্ষণাৎ মুখে সিগারটা বারান্দার নিচে ফেলিয়া দিল। তারপর পকেট হইতে কুমিরের চামড়ার সিগার কেসটা লইয়া একে একে সিগারগুলা বাহির করিতে লাগিল। প্রত্যেকটা সিগার ভালো করিয়া পরীক্ষা করিয়া দুঃখিতভাবে মাথা নাড়িয়া ফেলিয়া দিতে লাগিল। শেষে যখন সবগুলো নিঃশেষ হইয়া গেল, তখন কেসটা উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া সেটাও ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চেয়ারে হেলান দিয়া বসিল। শিলা বিস্মিত চোখে তাহার কার্যকলাপ দেখিতেছিল। বলিল, সব ফেলে দিলেন যে? অন্যমনস্কভাবে ঊর্ধ্বদিকে চোখ তুলিয়া সোমেশ বলিল, আর খাবো না। ভালো কথা, তোমার বাবার সঙ্গে আর একটা কথা হয়েছিল, সেটা বলতে ভুলে গেছি। শিলা উঠিয়া গিয়া বারান্দার রেলিং ধরিয়া দাঁড়াইল। তখন সন্ধ্যার ছায়া ঘনীভূত হইয়া আসিতেছিল। শিলা উদ্বিগ্ন স্বরে কহিল, সোমেশবাবু, আজকে আপনি বাড়ি ফিরবেন না? সন্ধ্যা হয়ে গেল যে। সোমেশ সে কথা কানে না তুলিয়া বলিল, তোমার বাবার কাছে আমি আজ প্রস্তাব একটা করেছিলুম। তার উত্তরে তিনি বললেন,
অধীর হইয়া শিলা বলিল, কিন্তু এদিকে যে রাত্রি হয়ে যাচ্ছে, এতটা পথ অন্ধকারে যাবেন কি করে? দুদিকে জঙ্গল, রাস্তাও নিরাপদ নয়। সোমেশ উঠিয়া শিলার পাশে গিয়া দাঁড়াইল, বলিল, আজ রাত্রে আমি এখানেই থাকব স্থির করেছি। চন্দ্রনাথ বাবু নিমন্ত্রণ করেছেন, বাড়িতে দিদিকেও বলা আছে। সে যাক, তোমার বাবার কাছে আমি আজ যে প্রস্তাব করেছিলুম, তার উত্তরে তিনি বললেন, আর যদি অমত না থাকে, তারও অমত নেই। সোমেশের কথার ভঙ্গিতে প্রস্তাবটা যে কি তাহা বুঝিতে শিলার দেরি হইল না। এক ঝলক রক্ত আসিয়া তাহার মুখখানা আরক্ত করিয়া দিল, কিন্তু সঙ্গে সঙ্গে তাহার মনও বিরূপ হইয়া বসিল। জোর করিয়া যথাসাধ্য সহজ কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি প্রস্তাব আপনি করেছিলেন শুনি? তাহার একখানা হাত নিজের হাতে তুলিয়া লইয়া সোমেশ বলিল, এই পানি গ্রহণ করবার আবেদন জানিয়েছিলুম। তাচ্ছিল্য ভরে হাসিয়া শিলা হাত ছাড়াইয়া লইয়া বলিল, ও এই প্রস্তাব? তা বাবা ঠিকই জবাব দিয়েছেন, আমার মত তো তিনি জানেন না। অবিচলিতভাবে সোমেশ বলিল, আমি তাকে জানিয়ে দিয়েছি যে তোমার অমত নেই। কি? আপনি বাবাকে বলেছেন? ক্রোধে বিরক্তিতে শিলার কণ্ঠরোধ হইয়া গেল। সে অধর দংশন করিয়া বলিল, আপনি অনধিকার চর্চা করেছেন। কোন সাহসে আমার সম্বন্ধে এ ধৃষ্টতা প্রকাশ করলেন? সোমেশ গম্ভীরভাবে বলিল, এই সাহসে যে আমি তোমায় ভালোবাসি আর তুমিও আমায় ভালোবাসো। তীব্র অবজ্ঞার স্বরে শিলা বলিয়া উঠিল, আপনি ভুল করেছেন। নিজের সম্বন্ধে আপনার ধারণা খুব উচ্চ হতে পারে, কিন্তু আমি আপনাকে সাধারণ 5 জনের সঙ্গে সমান করেই দেখি। সোমেশ বলিল, মিথ্যে কথা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শিলা উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, বিদ্রুপ ভরা সুরে বলিল, আচ্ছা সোমেশবাবু, আপনার কি বিশ্বাস আপনার মতো যোগ্য ব্যক্তি পৃথিবীতে আর নেই? সোমেশ বলিল, তুমি যদি অমন করে হাসো তাহলে আমি লোভ সামলাতে পারবো না। ভ্রুভঙ্গি করিয়া শিলা বলিল, তার মানে? তার মানে এই বলিয়া হঠাৎ শিলার 2 হাত ধরিয়া টানিয়া আনিয়া সোমেশ তাহার অধরে চুম্বন করিয়া ছাড়িয়া দিল। ক্ষণকালের জন্য শিলা একেবারে স্তম্ভিত হইয়া গেল। তারপর বাঁ হাতের পিঠ দিয়া ঠোঁট দুটা মুছিতে মুছিতে ডান হাতে সজোরে সোমেশের গালে এক চড় বসাইয়া দিয়া পিছু সরিয়া দাঁড়াইল। তাহার 2 চোখ দিয়া যেন আগুন ছুটিয়া বাহির হইতে লাগিল। সোমেশের গালে 4 আঙ্গুলের দাগ লাল হইয়া ফুটিয়া উঠিল, কিন্তু সে হাসি মুখেই বলিল, আমি অহিংসা ব্রতধারী, গান্ধীজির শিষ্য। বাগালে চড় মারলে ডানগাল ফিরিয়ে দিতে। চাপা গর্জনে শিলা বলিয়া উঠিল, আপনি যান, যান এখান থেকে। ভদ্রমহিলার সঙ্গে কথা কইবার যোগ্য নন আপনি। এই দণ্ডে এই বাড়ি থেকে বিদায় হন। এবার সোমেশের কণ্ঠস্বরে একটু পরিবর্তন হইল। সে যেন ভিতরের আঘাত গোপন করিতে করিতে বলিল, কিন্তু বলেছি তো আজ রাত্রে আমি এখানেই থাকব। চন্দ্রনাথ বাবু নিমন্ত্রণ করেছেন। শিলা ক্রুদ্ধ স্বরে কহিল, তিনি না জেনে নিমন্ত্রণ করেছিলেন, নইলে আপনার মতো লোককে কেউ জেনে শুনে বাড়িতে নিমন্ত্রণ করে না। সোমেশ চুপ করিয়া অনেকক্ষণ বাহিরের অন্ধকারের দিকে তাকাইয়া রহিল। তারপর
আস্তে আস্তে বলিল, কিন্তু এদিকেও রাত হয়ে গেছে, পথও বলছিলে নিরাপদ নয়। কণ্ঠস্বরের তীব্র গরল ভরিয়া শিলা বলিল, আপনি খাঁটি বাঙালি বটে। অসহায়া স্ত্রীলোককে অপমান করতে পারেন, কিন্তু শেয়ালের ভয়ে পথে বার হতে পারেন না। কথাগুলো সাঁওতালি তীরের মতো সোমেশের বুকে গিয়া বিঁধিল। অন্ধকারে তাহার মুখ ভালো দেখা গেল না, কিন্তু তাহার গলার পরিবর্তন এবার শিলার কানেও ধরা পড়িল। তথাপি সোমেশ হালকাভাবেই কথা বলিতে চেষ্টা করিল। আমি খাঁটি বাঙালি তা অস্বীকার করতে পারি না, কিন্তু শেয়ালের অপবাদটা ভিত্তিহীন। কোনো খাঁটি বাঙালি শেয়ালকে ভয় করে না। সে যাক, এখন তাহলে বেরিয়ে পড়ি। 11টার মধ্যেই বোধহয় বাড়ি পৌঁছতে পারবো। তোমার বাবাকে বলে দিও আজ থাকতে পারলুম না। একটু থামিয়া বলিল, আর যদি ভুল বুঝে অপমান করে থাকি, মাপ করো। বলিয়া সোমেশ ধীরে ধীরে নামিয়া গেল। অন্ধকারে একাকী দাঁড়াইয়া শিলা শুনিতে পাইল, ফটক খুলিয়া সোমেশ বাহিরে গেল। বাহির হইতে ফটক বন্ধ করিয়া দিল। তারপর সাইকেলখানা হাতে করিয়া লইয়া একবার ঘণ্টি বাজাইয়া তাহাতে আরোহণ করিয়া চলিয়া গেল। সাইকেলের সঙ্গে বাতি ছিল না। শিলা আরও কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে গিয়া একখানা চেয়ারে বসিয়া পড়িল। ঘড়িতে ঢং ঢং করিয়া 8টা বাজিল। গালে হাত দিয়া বসিয়া বাহিরের অন্ধকারের দিকে তাকাইয়া তাকাইয়া শিলা একবার শিহরিয়া উঠিল। 11 মাইল পথ, সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নাই। ঘরের ভেতর চাকর আলো দিয়া গিয়াছিল। দাসীটা আসিয়া একবার জিজ্ঞাসা করিয়া গেল শিলা কাপড় ছাড়িবে কি না, কিন্তু শিলা কিছুই শুনিতে পাইল না। দৃষ্টিহীন চক্ষু বাহিরের দিকে মেলিয়া পাষাণ মূর্তির মতো বসিয়া রহিল। বাহিরে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল এবং পরক্ষণেই হাঁকডাক করিয়া চন্দ্রনাথ বাবু বাড়ি ফিরিলেন। সহিস আসিয়া ঘোড়া লইয়া গেল। হ্যাট কোট ইত্যাদি খুলিয়া চাকরের হাতে দিয়া চন্দ্রনাথবাবু বারান্দায় আসিয়া বসিলেন। চায়ের গরম জল তৈয়ার ছিল। শিলা নীরবে চা প্রস্তুত করিতে লাগিল। মুখ হাত ধুইয়া চা পান করিতে করিতে চন্দ্রনাথবাবু জিজ্ঞাসা করিলেন, সোমেশ এসেছিল? চলে গেছে? শিলা নতনেত্রে বলিল, হ্যাঁ। চন্দ্রনাথবাবু কন্যার মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিপাত করিলেন, কিন্তু ও বিষয়ে আর কোনো প্রশ্ন করিলেন না। এ কথা সে কথা আলোচনা করিতে করিতে বলিলেন, একটা ম্যান ইটার বেরিয়েছে। মাইল 12-14 দূরে সাঁওতালদের গায়ে উৎপাত করছিল। কয়েকটা লোককে নিয়েও গিয়েছিল। এখন সাঁওতালদের তাড়া খেয়ে এদিকে পালিয়ে এসেছে। রাস্তার ধারে ধারে অনেক দূর পর্যন্ত তার থাবার দাগও দেখলুম, কিন্তু বাঘটার সন্ধান পাওয়া গেল না। কাল জঙ্গল বিট করিয়ে তাকে বার করতে হবে। ঠিক এই সময়ে বহুদূর দক্ষিণ হইতে ক্ষীণ অথচ স্পষ্ট শব্দ আসিল। ফেউয়ের ডাক যে পূর্বে শুনে নাই, সে কল্পনাও করিতে পারে না যে একটা দুর্দান্ত বাঘের পশ্চাতে একপাল শৃগাল ল্যাজ উঁচু করিয়া যাইতে যাইতে এমন মানুষের মতো গলা বাহির করিয়া চিৎকার করে।
শিলা এ ডাক বহুবার শুনিয়াছে, তাই তাহার সর্বাঙ্গ কণ্টকিত হইয়া কাঁপিয়া উঠিল। সোমেশ যে ওই পথেই গিয়াছে। সে ভয় ব্যাকুল স্বরে বলিয়া উঠিল, বাবা, ওই শোনো। চন্দ্রনাথ বাবু তাহার বিবর্ণ মুখ লক্ষ্য না করিয়া সহজভাবে বলিলেন, হ্যাঁ, আমি ঠিকই আন্দাজ করেছিলুম, বাঘটা ওই দিকেই আছে। তিনি সহিসকে ডাকিয়া পালিত পশুগুলোকে সাবধানে রাখিতে হুকুম করিয়া দিলেন। সমস্ত দিন অশ্বপৃষ্ঠে ঘুরিয়া চন্দ্রনাথবাবু ক্লান্ত হইয়াছিলেন। সকাল সকাল আহারাদি শেষ করিয়া শুইয়া পড়িলেন। শিলাও শুইতে গেল। ঘরের ঘড়িতে যখন রাত্রি 11টা বাজিয়া গেল, তখন শিলা নিঃশব্দে নিজের বিছানা হইতে উঠিল। পিতার ঘরের দ্বারের কাছে গিয়া শুনিল তিনি গভীর নিদ্রায় নাসিকাধ্বনি করিতেছেন। সাবধানে দরজা খুলিয়া শিলা ঊর্ধ্বে তখন এক আকাশ নক্ষত্র দপদপ করিতেছে। তাহারই অস্পষ্ট আলোতে সে বাংলো হইতে নামিয়া সহিসের ঘরের দিকে গেল। বাহিরে আসিল। সহিসের ঘরে তখনও আলো জ্বলিতেছিল এবং ভিতর হইতে একটা অস্ফুট কাতরোক্তির শব্দ আসিতেছিল। শিলা আস্তে আস্তে কবাটে টোকা মারিয়া ডাকিল, ঝিমন। ঝিমন জাগিয়াছিল। বাহিরে আসিয়া শিলাকে দেখিয়া একেবারে অবাক হইয়া গেল। দিদি, তুমি এত রাত্রে এখানে? শিলা চুপি চুপি বলিল, ঝিমন, তোমাকে একটা কাজ করতে হবে। এখনই টমটম জুতে আমাকে নিয়ে শহরে যেতে হবে। ঝিমন ফ্যাল ফ্যাল করিয়া তাহার মুখের দিকে তাকাইয়া থাকিয়া শেষে বলিল, কি বলছো দিদি, এত রাত্রিরে? শিলা বলিল, হ্যাঁ, এই রাত্রিরে, এখনই। তোমাকে 10 টাকা বকশিস দেব, আর দেরি করো না, এখনই যেতে হবে। ঝিমন ব্যাকুল হইয়া বলিল, কিন্তু কেন দিদি, কেন? এত রাত্রে শহরে কি এমন দরকার? শিলা কম্পিত স্বরে কহিল, সে কথায় কাজ নেই ঝিমন, কিন্তু আজ আমাকে যেতেই হবে। জানি না শহর পর্যন্ত যাবার দরকার হবে কি না। ঝিমন চিন্তা করিয়া কহিল, ঘোড়া যে ভারী থকে আছে দিদি, সে কি যেতে পারবে? পারবে, তাকে 1 বোতল মদ খাইয়ে দাও। ঝিমন তখন বলিল, কিন্তু আমি যে কিছুতেই যেতে পারবো না দিদি। নুনু আর মার ব্যথা উঠেছে, আজ রাত্রেই ছেলে হবে, তাকে একলা ফেলে কি করে যাব? ঝিমন কাতর দৃষ্টিতে শিলার মুখের পানে তাকাইয়া রহিল। 5 মিনিট স্তব্ধ হইয়া দাঁড়াইয়া থাকিয়া অবশেষে শিলা বলিল, বেশ, তোমাকে যেতে হবে না। তুমি কেবল টমটম জুতে রাস্তায় এনে দাও, আমি একাই যাব। কিন্তু দেখো, শব্দ করো না, বাবা জেগে উঠলে আর যাওয়া হবে না। ভোর হইতে আর বিলম্ব নাই। পূর্ব দিকে একটা পাংশু শ্বেতাভা ক্রমশ পরিস্ফুট হইয়া উঠিতেছে। গাছপালার অস্ফুট মূর্তি পারিপার্শ্বিক স্বচ্ছতার মধ্যে জমাট অন্ধকারের মতো দেখাইতেছে। সোমেশ নিজের বাড়ির গাড়ি বারান্দার নিচে ক্যাম্প খাট পাতিয়া ঘুমাইতেছিল। পায়ের দিকে এক প্রকার অস্বস্তি অনুভব করিয়া জাগিয়া উঠিল। তারপর ধর্মর করিয়া উঠিয়া বসিয়া চক্ষু মুছিয়া যাহা দেখিল, তাহাতে তাহার হৃৎস্পন্দন প্রায় স্তব্ধ হইয়া গেল। সে দেখিল মাটির ওপর নতজানু হইয়া বসিয়া, তাহার পায়ের উপর উপুর হইয়া মাথা রাখিয়া, পায়ের একটি বৃদ্ধাঙ্গুষ্ঠ দৃঢ় মুষ্টিতে ধরিয়া শিলা ঘুমাইতেছে। অতি সন্তর্পণে পা ছাড়াইয়া লইয়া সে উঠিয়া দাঁড়াইল।
নিঃশব্দে কিছুক্ষণ শিলার ঘুমন্ত মুখের দিকে চাহিয়া থাকিয়া বিপুল স্নেহে তাহাকে বুকের কাছে তুলিয়া আনিয়া কানের কাছে মুখ লইয়া গিয়া মৃদু স্বরে ডাকিল, শিলা, শিলা। ঘুমন্ত শিলা চোখ না খুলিয়াই উত্তর দিল, বাড়ির দরজা ভেতর হইতে বন্ধ ছিল না, ভেজানো ছিল মাত্র। সোমেশ শিলাকে লইয়া নিজের ঘরে বিছানার উপর শোয়াইয়া দিল। তারপর দিদির ঘরে গিয়া দিদির গা ঠেলিয়া চুপি চুপি বলিল, দিদি ওঠো, শিলা এসেছে, আমার ঘরে ঘুমুচ্ছে, তুমি তাকে দেখো, আমি চন্দ্রনাথ বাবুকে খবর দিতে চললুম বলিয়া পা টিপিয়া টিপিয়া বাহির হইয়া গেল। শুনছিলেন আজকের গল্প শিলা সোমেশ। গল্পের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি প্রিয়স্মিতা। আবহ সঙ্গীতে সুপর্ণা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একটি চা আড্ডায়ের আসরে আমাদের আবার দেখা হবে। নিজেদের যত্ন নেবেন। ধন্যবাদ।